স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH প্রায় 100% এসআইআর এর ফর্ম বিলি হয়ে গিয়েছে। প্রায় 88% এ রাজ্যে এসআইআর এর ফর্ম ডিজিটাইজড অর্থাৎ আপলোড হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামগুলো যারা বিএলও হয়েছেন তারাই এই কাজ করেছেন। যদি এই বিগত কয়েক সপ্তাহের মধ্যে 88% ফর্ম ডিজিটাইজড হতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন 3 বছর 2 বছর সময় লাগবে এসআইআরে? কারণ তাই কি কারণ? প্রশ্ন করছি, কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন 2 বছর 3 বছর আরো খানিকটা হাতে সময় পেলে আরো খানিকটা, বিজেপি বলছে কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি আরো খানিকটা করে নেওয়া যায়, তৃণমূল আরো খানিকটা চুরি করে নিতে পারবে যদি 3 বছর আরো সময় পেয়ে যায়। তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না না স্যার, আরো 3 বছর সময় দিন এসআইআর করতে। কিন্তু আপনার দেওয়া বিএলওরা 88% ফর্ম ডিজিটাইজ করে আপলোড করে দিয়েছে, তাদেরকে কি আপনি ভেতর ভেতর আটকাচ্ছেন, ফোন করছেন না করতে? তাহলে তো কোনো লাভ নেই, কারণ তারা করছে নির্বাচন কমিশনের কাজ। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কেন এসআইআর প্রসেসটাকে ঢিলেমি দিয়ে পিছিয়ে দিতে চাইছেন? আর কদিন ভুয়ো ভোট, বিজেপি বলছে ভুয়ো ভোট দিয়ে গদি আঁকড়ে রাখতে চাইছেন। আর কদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারদের এই বাংলায় পুষতে চাইছেন দুধেল গরু হিসেবে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। जो कानून है इसको हम बातिल करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। হম্বিতম্বি, হুমকি, ভয় দেখানো সব কৌশলই ব্যর্থ। এসআইআর হচ্ছেই, শুধু হচ্ছে না, কমিশন সূত্রে খবর ইতিমধ্যে প্রায় 88% ফর্ম আপলোডও হয়ে গিয়েছে। অথচ এই এসআইআর নাকি 2 বছর সময় লাগে বলে সে কি ধমক চমক? বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? অথচ মমতা সরকারের দেওয়া বিএলওরাই কিন্তু এই কাজ করে ফেলেছেন। তাহলে খামোকা ভয় দেখানো কেন? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। হবে, পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছে। ভয় দেখানোর কারণ আছে বই কি, স্ক্রুটিনি বহুদূর। প্রাথমিক পর্যায়ের কাজেই 47 লক্ষ নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানতে পারা যাচ্ছে, যার মধ্যে 13 লক্ষ মৃত। স্ক্রুটিনির পর কি হবে সে তো পরে, কিন্তু যে কোনো রাজ্যে বিধানসভা নির্বাচনে এই 47 লক্ষ যে কোনো দিন গদি উল্টে দিতে পারে। তার মানে পার্সেন্টেজ লড়াই 3% আছে, তো 47 লাখ যদি নাম আজকেই বাদ হয়, তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতা থাকবেন কোন অঙ্কতে? আশঙ্কা তারা করে বেড়াচ্ছে, ভয় তারা করে বেড়াচ্ছে। একেই চুরি, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতার ঠেলায় শিক্ষক থেকে চিকিৎসক রেগে আগুন। তার উপর এসআইআর এর গুতোয় ছাপ্পা ভোট, ভুয়ো ভোটের ভাড়ারে পড়েছে টান। কমিশনকে চিঠি চাপাটি করেও লাভ হয়নি, তাই এবার তৃণমূল দৌড়েছে দিল্লি পর্যন্ত। প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। না, সাংসদ মোটেই জেনে শুনে যাননি, জানেনই না প্রায় 88% আপলোডের কাজও হয়ে গিয়েছে, নাকি জেনে শুনে মিথ্যা বলছেন? দিল্লিতে গেছে, এরপরে ইউএনএতেও যেতে পারে। সেখানে আদালত থেকে ফিরে আসার পরে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে তারা যেতে পারে, কিন্তু আসলে তো এসআইআর সঠিকভাবে সময়ের মধ্যে হবে সেটা তো ইসিআই বারবার করেই বলছে। দিল্লি তো অনেক দূর, বাস্তব বলছে শুধু এসআইআর এর প্রথম ধাপেই ভোট ব্যাংকের হিসেব নিকেশ চিন্তায় ফেলে দিয়েছে তৃণমূল নেত্রীকে।
বিরোধী নেত্রী হিসেবে মমতার বরাবরই বেশ হাঁকডাক রয়েছে। এবার কি তবে বিরোধী বেঞ্চে বসার প্র্যাকটিস শুরু করবেন? রিপাবলিক বাংলা। তিনটে সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে। একটা সংখ্যা হচ্ছে ৯৯% বেশি এসআইআর ফর্ম বিলি। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ৮৮% এসআইআর ফর্ম ডিজিটাইজেশন। আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে ৪৭ লাখ। ৪৭ লাখ কি? ৪৭ লাখ নাম, 47 lakhs নাম বাদ পড়ে গিয়েছে। কেন বাদ পড়ে গিয়েছে? কারণ তার মধ্যে ১৩ লাখ মৃত, আর বাকি যে সংখ্যাটা বাড়ছে তারা কেউ ফর্ম তুলতে আসেননি, তাদের বাড়ি গিয়েও বাড়িতে খুঁজে পাওয়া যায়নি, তারা কোথায় গিয়েছেন কেউ বলতে পারছেন না। এই 47 লাখ ৪৭ লাখ নাম ফর্ম ডিজিটাইজেশন কমপ্লিট হওয়ার আগেই যদি বাদ পড়ে যায়, তাহলে ফর্ম ডিজিটাইজেশন হওয়ার পর, এসআই কমপ্লিট হওয়ার পর কি হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে লোকসভায় কাগজ ছুঁড়ে, সেটা সত্যি হয়ে যাবে না তো? ১ কোটি নাম সত্যি বাদ পড়ে যাবে না তো? মুখ্যমন্ত্রী সেই সময় দাঁড়িয়ে যা বলেছিলেন তা যদি এখন সত্যি হয়ে যায়, তাহলে তো বড় চিন্তার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেই সময়ের কথাটা আজ কুরে কুরে খাচ্ছে। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে ডিবেটের প্রথম অংশ শুরু করব। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। ২৬ কার ঠিক করে দেবে এসআইআর? এসআইআর থেকে ২৬-এর রেজাল্ট, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা ভালোই জানেন, তাই বলছেন আরো ৩ বছর টাইম দিন স্যার। তাই জন্যই বলছেন কি? প্রশ্ন করব। কিশলয়ের অগ্নিবাণে আজকে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। রাজশ্রী লাহিড়ী রয়েছেন বিজেপি মুখপাত্র, অনিন্দ সিনহা রয় রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার, নবনীতা চ্যাটার্জি রয়েছেন আইনজীবী। সন্ময়দা, ৪৭ লাখ নাম যদি অলরেডি বাদ চলে গিয়ে থাকে, কেউ মৃত, কারুর খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে তো সংখ্যাটা খুব একটা বেশি নয়, তাই না? চিন্তার কোনো বিষয় নেই, ৪৭ লাখই তো বাদ গিয়েছে। নাকি এটা একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? আমি কি ভুল বলছি? বলুন স্যার। দেখো কিশোরে, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে প্রথম থেকে যে কথাটা বলা হচ্ছিল না, মাত্র ১০ লাখ, মাত্র ১২ লাখ নাম বাদ যাচ্ছে, আর্লি সিমটম ছিল ১০ লাখ ১২ লাখের সংখ্যাটা, সেটা এখন বলছো তোমরা ৪৭ লাখ। আমার নিজের ধারণা, কোনো মানে আমি বলছি এই সংক্রান্ত কাজের মধ্যে কিছুটা মাথা ঘামিয়ে আমার যেটা মনে হয়েছে যে এই সংখ্যাটা অনেকটা বাড়বে। কতটা বাড়বে আমি জানি না, সেই প্রেডিকশন আমি করবো না, কিন্তু অনেকটা বাড়বে। কেন বাড়বে? তার কারণ যত ফর্ম জমা দিচ্ছেন, যে ফর্মগুলো এখনো জমা হয়নি, সেই ফর্মে নিশ্চিতভাবে কোনো না কোনো জটিলতা থাকতে পারে, যার জন্য যিনি যার কাছে ফর্মটা পৌঁছেছে তিনি হয়তো দেরিতে জমা দিচ্ছেন, বা কোনো একটা কল্পনা করানোর চেষ্টা করছেন যে আমি অন্য কোনো পদ দিয়ে নামটাকে রাখতে পারি কিনা। ফলত আমার নিজের ধারণা ৪৭ লাখ সংখ্যাটা অনেকটা বাড়বে। কিন্তু কামিং টু দ্য পয়েন্ট, আমি একটুখানি বলি তোমাদের যে এসআইআর এর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, দেখো খুব ম্যাক্সিমাম যেখানে জল মিশেছে না, কতটা জল বেরোবে আমরা জানি না, মানে প্রান্তিক জেলাগুলো, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, যেসব এলাকায়, দিনাজপুর, যেখানে সাংঘাতিক ভাবে জল মিশেছে, বা দক্ষিণ ২৪ পরগনা, সেগুলো নিয়ে আমার এক্ষুনি কোনো প্রেডিকশন করা চলে না, কতটা কমবে কতটা বাড়বে। বিশেষ করে মাইনরিটি অধ্যুষিত যেসব এলাকা আছে সেই এলাকা সম্বন্ধে কিন্তু স্পেকুলেশন এক্ষুনি চলে না, সেটা এসআইআর এর ফার্স্ট প্রিলিমিনারি খসড়া তালিকা বেরোলে কিছুটা বোঝা যাবে। কিন্তু আমি একটা খুব ছোট্ট তথ্য তোমাদের কাছে দিই, যে দেখো কলকাতার মাটিতে, পশ্চিমবঙ্গে কলকাতায় ৪টে, যেহেতু কলকাতাতে খুব এই মুহূর্তে হইচই হচ্ছে কলকাতায় এসআইআর নিয়ে, এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত মিটিং ডাকতে বলেছেন তৃণমূল কংগ্রেসে। এখানে যদি একটু তথ্যে চোখ বোলাই, রাসবিহারী কেন্দ্রে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভোটার বৃদ্ধির সংখ্যা হচ্ছে 1.19%। ২০০৯ থেকে ১৯, ২০১৯ থেকে ২৪ আবার সেটা বেড়েছে মাত্র 1%। আবার রাসবিহারীর -2.38% কমেছে, মানে এটা আমি বলছি ২০০৯ থেকে ১৯, আর 1.19% বেড়েছে, অর্থাৎ 2% 3%-এর মধ্যে কমা বাড়াটা হয়েছে ভোটার বাড়া কমার ক্ষেত্রে। বালিগঞ্জে 6.01 ২০০৯ থেকে ১৯, সেটা 3.57। চৌরঙ্গিতে সেটা 3.72%, আবার ২০১৯ থেকে ২৪ হচ্ছে 6.98%। আমি একটু এখানে বলছি, এই তথ্যগুলো কেন দিচ্ছি, যে সিটগুলো খুব মার্জিনাল সিট,
অর্থাৎ যেখানে ব্যাপক পরিমাণে জল ঢোকাতে পারেনি, জল ঢুকিয়ে আছে অথচ ভোটার সেইভাবে বৃদ্ধি পায়নি। অথচ যখন নির্বাচন হয়েছে দেখা গেছে তৃণমূল কংগ্রেস একটা এন্ড অফ দ্য ডে জিতেছে। এইখানে তৃণমূল কংগ্রেসের কিন্তু সংকটটা সাংঘাতিক পাবে, যেখানে ধরো আমি এই জায়গাটা থেকে সন্ন্যদা একসঙ্গে অনেকগুলো সংখ্যা শুনলে পরে গুলিয়ে যেতে পারে অনিন্দ্যবাবু, তাই জন্য আমি অনিন্দ্যবাবুকে একটা প্রশ্ন করি আপনার এই পয়েন্ট থেকে। অনিন্দ্যবাবু, মার্জিনাল সিটসগুলো যেখানে একদম কম সংখ্যায় তৃণমূল এগিয়ে আছে, জিতেছে ইত্যাদি, সেই জায়গাগুলো এই 47 লাখের ঠেলায় সেই জায়গাগুলো কি নড়বড় করছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য বলছেন আরো 3 বছর সময় চাই, যেখানে 88% অলরেডি ডিজিটাইজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকারের দেওয়া নামগুলো যারা বিএলও হয়েছেন। বলুন স্যার। মানে আপনার বক্তব্য হচ্ছে যে এইরকম এই কত কি একটা ফিগার বললেন 47 লাখ কোথা থেকে পেয়েছেন আমি জানি না, তো এই ফিগার এত লোকের নাম ডিলিট অলরেডি হয়ে গেছে, তার মানে বিজেপি বিরাটভাবে জয়যুক্ত করে আসছে। 294টা মানে কটা পাবে বিজেপি? আপনার কাছে এই তথ্যটা কি আছে? না না সেটাও নেই। দেখুন, কলসিরও সবসময় অনেক সময় ইচ্ছে করে চিত হয়ে শুতে, জানেন তো, কিন্তু তা বলে কি আর কলসি শুতে পারে? গল্পটা হচ্ছে এটাই, আমরা যে বলেছি যে এসআইআর হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর এত কম সময়ের মধ্যে যেন না হয় এ কথা মুখে স্বীকার করেছেন আমাদের মহামান্য আদালত, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। উনি বলেছেন প্রয়োজনে, আমি এখন উনি ভারিক দেননি কিন্তু বলেছেন মুখে, প্রয়োজনে দরকার পড়লে আমি সময়সীমা বাড়িয়ে দেব। তাহলে এটাও ভাবতে হবে তো উনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলেন, বক্তব্য সেটা নয়। আজকে আপনার হয়তো কোনো কষ্ট লাগে না, আপনার হয়তো কিছু মনে হয় না। আমরা দেখলাম রিঙ্কু তরফদার, নাম আপনাদের চ্যানেলে আসবে না, উনি সুইসাইড করেছিলেন, যাওয়ার সময় বলে গেছেন লিখে, সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। একজন মহিলা বিএলও, কাজের চাপে, তৃণমূল কংগ্রেসের নাম লেখেনি কিন্তু, হ্যাঁ না বিজেপির নামও লেখেনি, কাজের চাপে উনি লিখে গেছেন যে ওনার সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, এত চাপ দেওয়া হচ্ছে তাকে, করে উঠতে পারছেন না, এবং তার চাকরিটা যদি চলে যায় বা সাসপেন্ড হয়ে যায়, এর জন্য উনি সুইসাইড করেছেন। এরকম একজন নয়, আস্তে আস্তে বললেন তো, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ না আরো বিভিন্ন অন্যান্য স্টেটেও সবাই এরকম মারা যাচ্ছে। বুঝলাম। এসআইআর হোক না, যে এসআইআর হতে ধরে মনে করুন 2 বছর টাইম লাগে, সেটাকে আমি 2 মাসে শেষ করব। এটা কি আপনার কমিশন ডিসাইড করেছে? মানে আপনার নিজস্ব কোনো কমিশন আছে আলাদা? এটা না রিপাবলিক ঠিক করেছে, না নির্বাচন কমিশন ডিসাইড করেছে, যেটা সেই কথা আমরা বলছি, রিপাবলিকের কথা বলছি না। স্যার আমি জানি না কলসি উল্টে শোয় না চিত হয়ে শোয়, আপনি হয়তো কলসিকে অবজার্ভ করেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার 47 লাখ না, আমি কলসিতে জল খাই না স্যার, আপনি খেতে পারেন, আমি গ্লাসে জল খাই। আমি এবার প্রশ্ন করছি, 47 লাখে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কোথাও গিয়ে কোথাও ঠেলা না লেগে থাকে, হঠাৎ করে দিল্লিতে দল পাঠিয়ে এই মিথ্যাচার করছেন কেন? শতাব্দী রায় মিথ্যা কথা বলছেন কেন? শতাব্দী রায়কে প্রশ্ন করাতে ভুল তথ্য দিচ্ছেন কেন? এটা তো ভয়ের লক্ষণ স্যার। তাহলে একটা কথা বলুন স্যার, তাহলে একটা রাজস্ব উত্তর দেবে বিজেপি, তাহলে 5 সেকেন্ড, হ্যাঁ তাহলে 2 দিন আগে বিজেপির প্রতিনিধি নির্বাচন কমিশনের কাছে যে তৃণমূল কংগ্রেস নাকি তারা তো এসআইআর থামিয়ে দিন এটা বলতে যায়নি স্যার। বেশ, বিজেপির উত্তর নেই, বিজেপি উত্তর দেব। রাজস্বী, কলসি আজকাল তৃণমূলের সাথে এত গোপনে কথা বলছে, এটা কিন্তু বড় ভয়ঙ্কর ব্যাপার। কলসি চিত হতে চাইছে, আমাদের কিন্তু আবার কলসির সঙ্গে আরেকটি জিনিস নিয়ে বাংলায় বাঙালির প্রবাদ আছে, যাই হোক আমি সেটা বলতে চাই না, তখন আবার অন্যদিকে ঘুরে যাবে ব্যাপারটা। 2002 সালে মাত্র 3 সপ্তাহে এসআইআর হয়েছিল, তো আমি জানি না হঠাৎ করে কম সময় ব্যাপারটা কোথার থেকে এলো। আচ্ছা, রিঙ্কু তরফদার তো পার্ট টাইম একজন টিচার ছিলেন কিশোরদা, ইলেকশন কমিশন পার্ট টাইম কোনো এরকম এমপ্লয়মেন্ট করার কথা তো পরিষ্কারভাবে বলে দিয়েছে। 18,000 টাকা বিএলওদেরকে দেওয়ার কথা রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখনো বিএলওদেরকে 18,000 টাকা দেয়নি কেন? 1 লক্ষ ডেটা এন্ট্রি অপারেটরকে নিতে হবে রাজ্য সরকারকে, এটা ইলেকশন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এগ্রি করেছিল, তারপরেও নেয়নি কেন? আজকে প্রতিটা মৃত্যু যা হচ্ছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় দায়ী, কারণ ডেটা এন্ট্রির কাজ বিএলওদের ছিল না, ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদল ডিজিটাল গাধা রিক্রুট করছে নিজের দলের প্রচারের জন্য, কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করলো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় 47 লাখের ভয়ের গল্পটা একটু ইতিহাসের পটভূমিকায় নিয়ে যাচ্ছি আমি, এক্ষুনি আবার লেগে পড়বেন, এক্ষুনি আবার আপনি ধর্ম নিয়ে কথা বলছেন। 1951 পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 19% সংখ্যালঘু পশ্চিমবঙ্গে। 1951 সালের সেন্সাস, 1991 সালের সেন্সাস সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 19.5, অর্থাৎ 40 বছরে গ্রোথ হচ্ছে 0.5% বেড়েছে। তার ঠিক 10 বছর 2001 সাল সংখ্যাটা হচ্ছে 25.2, অর্থাৎ 40 বছরে 0.5 আর 10 বছরে 6% বেড়ে গেল। 2011-তে সেন্সাস অনুসারে 28%। এবার ভালো করে ভেবে দেখুন, এই 2001-এর 25.2, তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র ভোটার কার্ড চাই, সিপিএম এর বুয়ো এবং কাগজগুলো নিয়ে এরকম ভাবে পার্লামেন্টে উড়িয়ে দেওয়া। আমার তৃণমূলের কাছে একটাই প্রশ্ন, আচ্ছা ওই কাগজ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন, ওই কাগজগুলো কি একটু দেখানো যাবে? তৃণমূল ভবনে নিশ্চয়ই সংরক্ষিত আছে, কারণ ওগুলো আগামী দিনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী লেখা হবে তখন ওই কাগজগুলো দরকার, ওই কাগজগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস হিসেবে কাজ করবে, ওই কাগজগুলোকে খুঁজে বার করবেন। আচ্ছা, জোহর সরকার তো বিজেপিরও এমপি নয়, অন্য কোনো দলের এমপি নয়, তৃণমূলের রাজ্যসভার সাংসদের। আমার কাছে এই মুহূর্তে আর্টিকেলটা আছে, কিন্তু যেহেতু অন্য সংবাদ মাধ্যমের তাই দেখাচ্ছি না, তোমার হাতে দিয়ে দিচ্ছি রেফারেন্সের জন্য। জোহর সরকার, যিনি ইলেকটোরাল একজন ব্যাপার স্যাপার নিয়ে যিনি একজন আইএস অফিসার ছিলেন, তিনি যখন বলছেন যে এক্সপেক্টেড ফলস ভোটার বা এসআইআর এ বাদ পড়ার সম্ভাবনা হচ্ছে 1,80,00,000 তো উনি বলছেন 47 লাখের নাম বাদ গিয়েছে। এটা অনিন্দ্যবাবু জানেন না, কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর যে 47 এর মধ্যে 13 লাখ মৃত ভোটার, বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার কথা হচ্ছে, আমি নবনীতা তারপর ঝন্টুদার কাছে। নবনীতা, 47 লাখ এই সংখ্যাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্ক করছে, মানে ভয় পাওয়াচ্ছে? 47 লাখ যদি ডিজিটাইজেশন 88% হয়ে বাদ চলে যায়, তাহলে কমপ্লিট হলে, প্রসেস কমপ্লিট হলে, তাহলে তো সত্যি আমি যেটা বলেছিলাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন 1 কোটি নাম তাই বাদ চলে যাবে, আমার কথাটাই তো সত্যি হয়ে যাবে, আমার কথা সত্যি হলে তো আমারই বিপদ হবে, এমনটা কি ভাবছেন মুখ্যমন্ত্রী? কোয়েশ্চেন করছি আমি, বলো নবনীতা। ভাবছেন, 100 বার ভাবছেন, 1000 বার ভাবছেন। আজকে তিনি আরও ভাবছেন যে এই যে আমি কাঁটাতার পেরিয়ে আসা মানুষগুলোর জন্য যে প্রেম একবারে উতলে পড়ছে, দরদ একবারে উতলে পড়ছে, বিভিন্ন স্বনামধন্য চ্যানেলে গিয়ে তাদের প্রতিনিধিরা বলছেন যে কাঁটাতার পেরিয়ে আসা মানুষগুলোকে একটু সহানুভূতির সঙ্গে দেখুন। তা আমার প্রশ্ন হচ্ছে, কিশলয়ের সাথেই একই সংযোগ রেখে, যে এই কাঁটাতার পেরিয়ে আসা মানুষগুলোর জন্য, মানে অনুপ্রবেশকারীদের জন্য 2002 সালে যখন তিনি পথে নেমেছিলেন, একের পর এক পদবিশিষ্ট লোকজনদেরকে পশ্চিমবঙ্গে ডেকেছেন, মিটিং করেছেন। কেন? এসআইআর করার জন্য, নাম বাদ দেওয়ার জন্য, একটা স্পেসিফিক সংখ্যার নাম বাদ দেওয়ার জন্য। এবং যখন সেই স্পেসিফিক সংখ্যার নামটা বাদ গেল, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন এবং ভাবলেন তখনকার গভর্নমেন্ট পড়ে যাবে, কিন্তু তা হয়নি। যাই হোক, সেটা আলাদা বিষয়। আজকে তিনি খুব ভয় পাচ্ছেন এই কারণেও যে সেদিন তিনি যেটা হয়নি সেটা কিন্তু আজ হতে পারে। তা আমি না, একটা জিনিস আমার কাছে একদম ক্লিয়ার হচ্ছে না, আমি খুব করে বুঝতে চাইছি এটা। তিনি সেদিনও দিল্লি গেছিলেন, একতারা কাগজ ছুঁড়ে ফেলেছিলেন, আজকেও তিনি বা তার দলের লোক দিল্লি গেছে, কারণটা না একদম 360 ডিগ্রি ঘুরে গেছে। এটা খুব অবাক করছে আমাকে বিষয়টা। মানে সেদিন বলেছিলেন এসআইআর হোক, আজকে বলছে না এসআইআর হবে না। একটু আগে অনিন্দ্যদা যেটা বলছিলেন যে কম সময়ের মধ্যে যে এসআইআর হচ্ছে, সেটা নিয়ে ওনাদের খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, বিএলওদের ওপর ভীষণ চাপ পড়ছে, তার জন্য ওনারা ভীষণ ব্যথিত হয়ে উঠেছেন। না, ভুল বলছেন অনিন্দ্যদা। ওনাদের সুপ্রিমো কিন্তু পথসভা থেকে বলেছেন ওনাদের এটা নিয়ে সমস্যা নয়, ওনাদের সমস্যা হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে বিফোর ইলেকশন, আফটার ইলেকশন। বিফোর ইলেকশন হলে ফায়দাটা কোথায়, আর আফটার ইলেকশন হলে ফায়দাটা কোথায়? বিফোর ইলেকশন হলে উনি তো রাজনীতিটা করতে পারবেন না, তাই তিনি চাইছেন এসআইআর হোক আফটার ইলেকশন। আমাদের কষ্ট অনিন্দ্যদা শুধু রিঙ্কু
দেবীকে নিয়ে হয় না, রিঙ্কু মণ্ডলকে নিয়ে শুধু হয় না। আমাদের কষ্ট অসুবিধা আছে আপনাদের বলতে তরফদার রিঙ্কু দেবী বললাম, হ্যাঁ ভুল বলেছি আমি, রিঙ্কু দেবী শুনুন না, আমাদের কষ্ট শুধু রিঙ্কু দেবীকে নিয়ে হয় না, আমাদের কষ্ট আরজি করের মেয়েটিকে নিয়েও হয়, আমাদের কষ্ট কসবার মেয়েটিকে নিয়েও হয়, আমাদের কষ্ট হয় ক্লাস 8-এ পড়ে থাকা যে মেয়েটি দুদিন আগে রেপ হয়েছে তাদেরকে নিয়েও হয়, এদেরকে নিয়েও হয়, বুঝলেন? আপনাদের মতো না এসব নাটক করে জোড়হাত করে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দাঁড়িয়ে থাকে না। সোনালী বিবিকে নিয়ে কথা আছে, এক মিনিট নবনীতা, একটা কথা আছে, আমি এখান থেকে ঝন্টুদার কাছে যাব, একটা প্রশ্ন আছে আমার, তার জন্য হাত জোড় করে দাঁড়ানোর প্রয়োজন বোধ হয়নি বুঝি। হ্যাঁ আমি একটা প্রশ্ন আছে নবনীতা, আমার একটা প্রশ্ন আছে রাজস্বী, একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড নবনীতা, গলাবাজি করছে, লজ্জা করা উচিত। নবনীতা আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বুঝলাম সোনালী বিবি কিংবা সোনালী বিবির মতো কাউকে ভুল করে যদি পুশব্যাক করা হয়ে গিয়ে থাকে তার মানে কি, এক সেকেন্ড, তার মানে কি যারা সত্যি অনুপ্রবেশকারী তাদের পুশব্যাক করা যাবে না? আপনি বলছেন অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে হবে না? হবে না? আরো কি করবে? জামাই তাদেরকে পুশব্যাক করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখা, তাদেরকে এখানে বসিয়ে জামাই একটা প্রেগন্যান্ট মহিলা, তাদেরকে এখানে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে হ্যাঁ চাকরি দিয়ে আমাদের হাতের তারা ফুটো করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক সেকেন্ড তাহলে না থাকলে তো তৃণমূলের এক সেকেন্ড ঝন্টুদা আমি একটা প্রশ্ন করছি, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনি, আমি একবার শোনাই। শ্রমিক ভট্টাচার্য বলছেন ফলস ফর্ম আপলোড হচ্ছে, আমি একবার শোনাই, তারপর ঝন্টুদার কাছে আছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন, বড় অভিযোগ। এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে এর অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর ফিউচার বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে এবং মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোনো স্কুল টিচার যিনি বিএলও হয়েছে সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে। ঝন্টুদার কাছে আগে 5 সেকেন্ড রাজস্বী হাত তুলছিলেন বক্তব্য শোনার সময়, 5 সেকেন্ড। শ্রমিকদা যে কথা বলছেন, দিনহাটাতে উদয়ন গুহ ঠিকই কাজটি করছেন, বিএলওদেরকে নিয়ে গিয়ে মৃত মানুষদের ভোটার তালিকাগুলোকে নিয়ে তাদের এনিউমারেশন ফর্মটা নিয়ে তাদের পাশে কোনো একজন দুধেল গাই জামাইয়ের ছবিটা আপলোড করিয়ে সেগুলোকে করাচ্ছে, বুঝতে পারছেন না যে এতে তারাই বিপদে পড়বে। হ্যাঁ সত্যি তো, ইলেকশন কমিশন কেন করছে না? ঝন্টুদা ইলেকশন কমিশন কেন করছে না? ঝন্টুদা বলবে, ঝন্টু বাবু ব্যাস দ্যাটস ইট। ঝন্টু বাবু, যদি আমরা চিৎকার চেঁচামেচি করি তাহলে তৃণমূলের সাংসদ যে মিথ্যে অভিযোগগুলো করে সারা ভারতবর্ষে নির্বাচন কমিশনের মতন সাংবিধানিক বডির একটা ভুল তথ্য দিচ্ছে, সেটা বিরূপ পাবলিকের কাছে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হবে। আমি বলি কতগুলো প্রশ্ন, 2002-এ এসআইআর-এ যুক্ত থাকার সূত্রে আমি বলছি 3 সপ্তাহ, রাজস্বী বলেছে সঠিক, খসড়া তালিকা 4 ফেব্রুয়ারি বেরোয়, 5 তারিখ প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলে 69 লক্ষ ভোটারের নাম আপাতত নেই, চ্যালেঞ্জ পর্ব তখনও আসেনি, তাই প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, যে এই সরকারের থাকার নৈতিক অধিকার নেই, বিকজ 2001 সালে আমাদের সাথে বাম জোটের ভোটের ডিফারেন্স ছিল 36 লক্ষ। বেশ কথা। তারপরে দেখুন, আমি যুক্ত ছিলাম বলে আমি বলছি আবারও, যে তার চ্যালেঞ্জ হওয়ার পরে, খসড়া প্রকাশিত হওয়ার চ্যালেঞ্জ হওয়ার পরে মাত্র 1 মাস 22 দিনের মাথায় 26শে মার্চ ফাইনাল তালিকাটা বেরোয়। মাথায় রাখতে হবে সেই সময় ডিজিটাল ইন্ডিয়া ছিল না, মোবাইল তখন মানুষের কাছে মহার্ঘ, এইসব ফোন টোন কিচ্ছু ছিল না। সেই যুগে 3 সপ্তাহে কাজটা হয়েছে, শুধু নয় হাসতে হাসতে হয়েছে, কোথাও কোনো প্যানিক, কোনো ব্লক, কোনো লেভেলে কোথাও না, কারণ আমি একটা রিমোট পাহাড়ি এলাকার দায়িত্বে ছিলাম বলে আমি সেই দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয় আপনি বলছেন 2000, তারপরে তার 3.5 বছরের মাথায় 2006 সালে মমতা ব্যানার্জির দুর্বিনীত আন্দোলনের জেরে, এবং সঠিক আন্দোলন, সঠিক করেছিলেন যে আরও ভুয়ো ঢুকে আছে, আইআরএ সব বেরোয়নি, দয়া করে বের করুন। তৎকালীন কেন্দ্রীয় নির্বাচন কমিশন রোল অবজারভারের পদ তৈরি করে, বিষয়
সংবিধানে তাকে সেই অধিকারটা দেওয়া আছে, তিনি ডাইরেক্ট করবেন, সুপারভিশন করবেন, পানিশমেন্ট দেবেন, এটা একক তার ক্ষমতা নির্বাচন কমিশনের, চ্যালেঞ্জ করার জায়গা নেই। সেই সত্ত্বে তারা রোল অবজারভার তৈরি করে কেজি রাওকে বাংলায় পাঠিয়েছিল। 3.5 বছরের মাথায় আবার ঝাড়াই পোষাই করে সেমি এসআইআর বলো বা যাই বলো, এই পরে 9 লক্ষ ভুতুরে ভোটার তিনি বাদ দিলেন। কে? নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জি বললেন উত্তম উত্তম, তৎকালীন কোনো ডকুমেন্টস তুমি পাবে না যে তৎকালীন বাম নেতারা এর বিরোধিতা করেছিল, বলেছিল ওয়েলকাম, এটা তো প্রসিডিওর। একটা মমতা ব্যানার্জি বদলে গিয়েছেন না, পরে 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 সেই প্রশ্নটা আরো পরে। তারপরে 2014 তিনি ক্ষমতায় এসে পড়েছেন। লোকসভা নির্বাচনের আগে ভিএস সম্পদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কলকাতায় এসেছেন, তার কাছে এক গাদা কাগজ নিয়ে গিয়ে বললেন ইমিডিয়েট ঝাড়াই পোছাই করুন। শেষতম আমি বলছি, তৃণমূলের প্রতিনিধি বলছে এত কম সময় কেন, 3 বছর 2 বছর দেওয়া হোক। ফেব্রুয়ারি মাসে তারাই তো তাদের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ দায়িত্ব নিয়ে বলছিল সারা ভারতবর্ষে রোল করতে হবে, রিভিশন করতে হবে। কোথায়? রাজ্যসভায় দাঁড়িয়ে। তারপরে তৃণমূল 3 মাস মাত্র সময়ের মধ্যে তাদের মেশিনারি দিয়ে, সারা সাংবিধানিক বডি নয়, বাড়ি বাড়ি ভুয়ো ভোটার তথ্য তালাশ করে তারা যদি পারে, তাদের বিএলএরা যদি বিএলওদের সাথে গিয়ে বিএলওদের কোনো রকম আপলোডের অথরিটি টাকা পয়সা ছুটি কিছু না দেওয়ার পরেও তারা যদি বিএলএদের দ্বারা অত্যাধুনিক ব্যবস্থায় সমস্ত ডেটাগুলো আপলোড করে একটা প্যারালাল ডেটা ব্যাংক তৈরি করে পরবর্তীকালে এই ভোটারদেরকে ম্যানিপুলেট করার করতে পারে, তাহলে কেন নির্বাচন কমিশনের মতন এত বড় একটা বডি 1 মাসে এটা করতে পারবে না? আমার প্রশ্ন, তারা যদি করতে পারে। স্যার 47 লাখে কি একটা সরকার পরিবর্তন হতে পারে? আমি আসছি রাজস্বী, হতে পারে নাকি 47 লাখ তো একটা তুচ্ছ, এখনো কিন্তু 88% ডিজিটাইজ হয়েছে। সঞ্জয় বাবুর সাথে একমত। নির্বাচনের আপলোডের ক্ষেত্রে ন্যূনতম, আমি তোমাকে বলছি ওই যে একটু আগে দিনহাটার কথা বলছিল, বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে, তার মধ্যে একটা কিছু গত পরশুদিন বেরিয়েছে, এই সম্ভবত ডানকুনিতে মৃত ইনফরমেশনগুলোকে বিএলওদের গান পয়েন্টে রেখে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে তুলে নেওয়া হচ্ছে। সেখানে ফটো একটা অলরেডি নির্বাচন কমিশনের আপলোড করা আছে, তার পাশে একটা হার্ড ফটো দিয়ে বাবা আমার ভুয়ো দিয়ে তথ্য দিয়ে আপলোড করিয়ে দিয়েছে। মেশিন তো তোমার এত কিছু বোঝে না। এইগুলো ঝাড়াই বোঝাই করে 1,47 লক্ষে জুড়ে এটা দাঁড়ায়। আমি বলছি আমার প্রিভিয়াস ওয়ার্কের জব এক্সপিরিয়েন্স দিয়ে আমরা আশ্চর্য হব না। ফলে সরকার পরিবর্তন একটা সংখ্যার খেলা, সেই সংখ্যায় যদি এই ভুতুড়েরা, অবাঞ্ছিতরা, যারা পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে 3টে বড় সরকারের সম্পদ ছিল, এই সম্পদ যদি ছাঁটাই হয়, তৎকালীন কংগ্রেস, তার মাঝখানে বাম, এখন তৃণমূল, যে সম্পদে ভর করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে আছে, তারা যাবে না, এটা তো চলে যাবে, এটাই তো স্বাভাবিক। এই অবাঞ্ছিতদের ভোটেই কিন্তু এই 3টে সরকার পরপর ক্ষমতায় আসি। বেশ, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি, তাদের ডিফারেন্স কত? 41 লক্ষ। আমি বলছি 41 লক্ষ, তথ্যটা ছেড়ে দাও। এই অবাঞ্ছিতরা এক গোয়া আসি। ঝন্টু বাবু, আমি এখান থেকে আসি, আমি একটা ব্রেকিং নিউজ পাচ্ছি, আমি আসি প্রত্যেকের কাছে। ব্রেকিং নিউজ পাচ্ছি ইলেকশন কমিশন থেকে পাচ্ছি, একটু পরে হয়তো অনিন্দ বাবুরাও পাবেন, কিন্তু চেষ্টা করতে হবে তার জন্য। মমতার মিথ্যাচারের পর্দাফাঁস হচ্ছে কি? কারণ রাজ্যে তরতরিয়ে তো এগিয়ে যাচ্ছে এসআইআরের কাজ। 6,45,00,000 ফর্ম আপলোড করা হয়ে গিয়েছে। রাজ্যে 15,53,000 ভোটার মৃত, 15,53,000 ভোটার মৃত, 2,61,000 ভোটারের কোনো খোঁজ নেই, 2,88,000 ভোটার অন্যত্র চলে গিয়েছে, 58,164 জন নকল ভোটার, অর্থাৎ ডবল ভোটার, নকল ভোটার, ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে, এবং এখনো পর্যন্ত 7,65,00,000 এনিউমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশা করছি এই সংখ্যাগুলো আপনি দেখছেন। 6,45,00,000 ফর্ম আপলোড করা হয়ে গিয়েছে ইলেকশন কমিশন সূত্রে খবর। সংখ্যাগুলো খুব ভালো করে দেখুন। তার মধ্যে 15,53,000 মৃত ভোটার, যাদের নাম ছিল, অর্থাৎ তারা প্রতিবার ভোটার তালিকায় তাদের নাম আসতো, নাম বাদ দেওয়া হয়নি। 15,53,000, ভাবুন এর মধ্যে কতজন ভোট দিত সেটা প্রশ্ন। একটু আগেই শ্রমিকবাবু বলছিলেন তারও বাবা মায়ের নাম ছিল, তারা নাকি প্রতি বছর এসে ভোট দিয়ে যেত, যদিও তারা স্বর্গত হয়েছেন। 2,61,000 ভোটারের খোঁজ নেই, কোথায় আছে কেউ জানে না, ফর্মও নিতে আসেনি, বাড়িতেও নেই।
এই মুহূর্তে মেঘা আমাদের প্রতিনিধি ফোনে রয়েছেন। মেঘা, অত্যন্ত বড় কয়েকটা আপডেট উঠে আসছে, কয়েকটা সংখ্যা আমি বলছি। 15 লক্ষের বেশি মৃত ভোটারের নাম সরানোই হয়নি এতদিন, এবং সেগুলো তো এখন সরানো হচ্ছে। ইলেকশন কমিশন এই কাজটা এখন করছে। এরপরে আর কি এই মুহূর্তে আপডেট উঠে আসছে মেঘা? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুরু থেকে মিথ্যাচার করেছেন তা স্পষ্ট। তিনি জানিয়েছিলেন 2 বছর সময় লাগে এসআইআর হতে, কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে আসছে সেখানে জানা যাচ্ছে 6,45,00,000 ডিজিটাল এই মুহূর্তে হয়ে গিয়েছে। 7,65,00,000 ফর্ম এখনো পর্যন্ত বিলি হয়েছে, এমনটা নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং আরেকটি বিস্তারিত তথ্য তোমাকে আমি দিয়ে রাখি, প্রায় 27,71,000 এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে। তার মানে তুমি বুঝতে পারছো 1 মাসের মধ্যে ইলেকশন কমিশন যে তথ্য তুলে ধরছে সেই তথ্যতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে যত দ্রুত সম্ভব এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে স্পষ্ট হচ্ছে সেই তথ্য। অনেক ধন্যবাদ মেঘা। আমি সন্ময়দার কাছে যাবো, তবে তার আগে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। রিপাবলিক বাংলায় কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে ডিবেটের দ্বিতীয় অংশে যাব। এসআইআর এর কড়া শাসনে মমতা কি এবার বিরোধী আসনে বসবেন? বিজেপি বলছে এইবার এসআইআর সঠিকভাবে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী আসনে বসতে হবে। সন্ময়দা, উত্তরটা আপনার থেকে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী আসনে বসবেন যদি এসআইআর সঠিকভাবে কমপ্লিট হয়? তো বলুন স্যার। দেখো কৃষ্ণদা, একটা কথা বলি, এসআইআরটা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে পার্ট প্লে করবে, কিন্তু আমার একটা ব্যক্তিগত বিশ্বাস আছে যে শুধু এসআইআর দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। অনেকগুলো ইস্যু এই মুহূর্তে বাংলার মাটিতে রয়েছে, যে ইস্যুগুলোকে মানে বিরোধী পরিষদ থেকে এস্টাবলিশ করতে হবে। যেমন এই নো ইন্ডাস্ট্রির যে অ্যাটমসফিয়ারটা বাংলায় হয়েছে, বোঝাতে হবে। যেমন ইতিমধ্যে বিরোধী দলনেতা, পরিষদীয় বিরোধী দলনেতা পরিষ্কার বলেছে যে আমরা ফিরে এলেই টাটাকে নিয়ে আসবো পশ্চিমবঙ্গের মাটিতে। তো ফলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা ইস্যু, চাকরি একটা ইস্যু। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট হবে এবং স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্ট হবে, যেটা অন্যান্য রাজ্যে আমরা করতে পেরেছি, আমরা পশ্চিমবঙ্গে করব। এই ইস্যুগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং অবশ্যই বেনিফিশিয়ারি, যেখানে দাঁড়িয়ে বেনিফিশিয়ারি লিস্টটাকে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকা দিয়ে এন্টায়ার বাংলাকে পারচেস করে রেখে রাখছেন, সেখানে বিজেপিকে বোঝাতে হবে লাডলি বহিনে আমরা 2500 টাকা দিচ্ছি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যদি আমরা ক্ষমতায় আসি, আপনারা 3000 কি 2500 টাকা পাবেন। বা কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করার ইস্যুটা সামনে আসবে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরির পরীক্ষার মাধ্যমে কনস্টেবল করা, সেই বিষয়টা আসবে। বেকারত্বটা ইস্যু আসবে। পরিযায়ী শ্রমিক, বাংলার বাইরে যে 60 লক্ষের উপর পরিযায়ী বাঙালিরা আছেন, তাদের ইনফ্লুয়েন্স করতে হবে যে তাদের পরিবার যেন এখানে তৃণমূলকে ভোট আউট করতে পারে। ফলত অনেকগুলো ফ্যাক্টরস, ইস্যুস কিন্তু একই সঙ্গে রিলেটেড। চাকরি, কর্মসংস্থান, করাপশন, অবশ্যই করাপশন ফ্রি স্টেট একটা করতে হবে, করবো আমরা। এটা কিন্তু মানুষের কাছে পৌঁছতে হবে। এসআইআরটা কিন্তু ভিত, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে অরিজিনাল ভোটাররা ভোটটা দেবে। এই যে 47 লাখ, আমি এটা বলে আরেকবার শেষ করব, আমি আবারও বলছি কিশোরায় মিলিয়ে নিও, 47 লক্ষ টাকা অনেক বেশি হয়ে যাবে। তার কারণ যত ক্রমশ শেষের দিকে আসবে, তত জল মেশানো ফর্মগুলোকে আপলোড করার প্রবণতা আসবে। এবং তার জন্য নানান ধরনের সিস্টেমকে জেনারেট করা হয়েছে, নানান ধরনের ওয়ার্ড রুম তৈরি করা হয়েছে। তুমি দেখেছো বিভিন্ন ভাবে কাকাকে, বাবাকে, ঝন্টুবাবু এতক্ষণ বলছিলেন, ডানকুনিতে ধরা পড়েছে। একজন মৃত মানুষের পরিবার দেখছে, সেই মৃত মানুষের ফর্ম নিয়ে আরেকজন ফর্ম ফিল আপ করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। বাবা গ্রাম ভাড়া পাওয়া যাচ্ছে, সেই গ্রামে গেলেই আপনি বাবা পেয়ে যাবেন। বলতো এই জলটা কতটা মিশেছে, এটাকে কতটা সেগ্রিগেট করা যাবে, কিভাবে বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে ডেথ সার্টিফিকেট, আধারের ডেথ, এই সমস্ত ব্যাংকের কাছ থেকে এলআইসির কাছ থেকে ডকুমেন্ট, এইগুলোকে কতটা সফলভাবে নির্বাচন কমিশন ইমপ্লিমেন্টেশনের দিকে যাবে। একটা কথা বলি সন্ময়দা, আমি প্রশ্ন যেটা রেখেছি দ্বিতীয় অগ্নিবাণ, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসবেন, এই কথাটা কোথা থেকে তুলছি? বিজেপি সরাসরি বলছে এসআইআর সঠিকভাবে হলে তৃণমূল হেরে যাবে। শ্রমিক ভট্টাচার্য আজও বলেছেন আমি তোমাকে বলছি বসার জায়গায় আছে। হ্যাঁ, কিশোরে বসার জায়গায় আছে, কিন্তু এটাকে এনহ্যান্স করতে হবে, বাড়াতে হবে। সাধারণ মানুষের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, 2002 সালের পর, তুমি হয়তো তখন খুবই ছোট ছিলে, 2002 সালের পর 2011 পর্যন্ত তৈরি হয়েছিল আবহ সিপিএম কে সরিয়ে তৃণমূল আসা। ঠিক একইভাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে, বাসে, ট্রামে, ট্রেনে ট্রাভেল করলে বুঝতে পারবে মানুষের জনরোষ।
কিন্তু সেই জনরোষটাকে ভোটে রিফ্লেক্টেড করানোটা ইলেকশন কমিশনের কাজ, অবশ্যই কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই ক্ষেত্রে আছে। সেইটা যদি সফলভাবে করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অপোজিশন লিডারের জায়গায় যাবে। এখান থেকেই সন্ময় দাস, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার যে বা শুভেন্দু অধিকারী যে পরিবর্তনের কথা বলছেন, এসআইআর হলে সরকার পরিবর্তন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসবেন, সেটাকেই কি ঠেলে সেই টাইমটাকে পেছানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই 2 বছর 3 বছর বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সময় পেছন নিয়ে শুনবো, তারপর আসি ডিবেটে। শুনুন। সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল, লাস্ট বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অর ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড? ইজ ইট পসিবল? আপনি 2 বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন? ইট ইজ নট পসিবল টু ডু দ্য SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. বেশ, ফিরবো রাজস্বী। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন 2 বছর 3 বছর পিছিয়ে যাক। প্রত্যেকের কাছে আসবো, রাজস্বীকে দিয়ে শুরু করবো। 3 বছর পেছনেই যায়, অসুবিধাটা কি আছে? প্রবলেমটা কি? টাইম নিয়ে হবে, ভালো করে হবে, নির্ভুলভাবে হবে, যেমনটা বলছেন তৃণমূলের প্রতিনিধি। বলুন। হ্যাঁ, সমর্থক। অসুবিধা নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মাননীয় রাজ্যপাল এবং মাননীয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে একটা চিঠি লিখুক যে অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক, কারণ আমরা আর চালাতে পারছি না এটা করা। হ্যাঁ, এই 3 বছরের জন্য রাষ্ট্রপতি শাসন হোক, সম্পূর্ণ রকমভাবে SIR পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে টোরে নিয়ে তারপরে ভোটে যাক। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে আসবেন, যদি প্রকৃতির নিয়মে। অসুবিধা কী আছে? আমাদের কথা তো একদম পরিষ্কার। এদের যে ডানকুনির কথাটা বললেন উনি, ডানকুনি হচ্ছে চণ্ডীতলা বিধানসভার মধ্যে পড়ে। ডানকুনি মিউনিসিপ্যালিটির একটা ওয়ার্ডের কথা বলছি, 7 নম্বর ওয়ার্ড, তাতে 2টো পার্ট। আমি বেশিগুলো বললে পরে এখন আবার অনিন্দদা আবার রেগে টেগে যাবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন। 251 এবং 252 যেটা কথাটা বলছেন, ওইখানে একটাতে 130 জন আর আরেকটাতে হচ্ছে 100 জন। তার মানে তারা হচ্ছেন গিয়ে মানে ওই যে বাবা ভাড়া পাওয়া যায় না অনেক সময় এরকমভাবে, এবং ওই জামাই ষষ্ঠীলে দেখবেন ছেলেদের মধ্যে একটা কথা হয় জামাই ভাড়া, ফেসবুক অনেক পোস্ট আছে জামাই ভাড়া পাওয়া যাচ্ছে। তো তৃণমূল নতুন প্রকল্প চালু করেছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। বাবা মা তো এরকম বিভিন্ন রকম ভাড়ায় তারা বাবা মা বানিয়ে এরকম ডানকুনি, কলকাতা বন্দর, বিভিন্ন জায়গায় এরকমভাবে নতুন নতুন বাবা বানিয়ে তারা রেখেছে। বহুদিন আগে তোমার স্টুডিওতে আমি বলেছিলাম যে তৃণমূল এই যে নতুন নতুন বাবা মা বানাচ্ছে, তাদের চাপ নেই। এবার অনিন্দদা বুঝতে পারছে না যে কখন আবার নতুন একজনকে এসে বলবে যে বাবা অনিন্দ তোমার সব ফ্ল্যাটের অর্ধেকটা আমাকে দিয়ে দাও, ভোটার তালিকায় তো তোমার বাবার নাম আর আমার বাবার নাম এক আছে। তো এগুলো তৃণমূলকেও বুঝতে হবে। তো এইগুলো নেই আর কি যত রাজ্যের ভয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে লজিকটা দিয়েছিলেন 2001 সালে, ওই যে কত 28 লক্ষ বেরিয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের লজিকটাকে যদি মানতে হয় তাহলে কিন্তু বিগত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলের আমাদের তফাৎ মাত্র 42 লক্ষ, এবং 47 লক্ষ যদি বাদ চলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে তো এক্ষুনি বাতিল করে দেওয়া উচিত। তাই জন্যে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মমতা হারছে, মমতা হেরে বসে আছে, তৃণমূলের বিদায় আসন্ন, তাই গলার কখনো সুর পাল্টাচ্ছে। আরজি কর থেকে দৃষ্টি ঘোরাও, এখান থেকে দৃষ্টি ঘোরাও, ওখান থেকে দৃষ্টি ঘোরাও, মানুষকে SIR নিয়ে ভয় টয় দেখে সব ভুলিয়ে দাও, ইচ্ছে করে শুধুমাত্র এই রাজনীতিটা করছে। তৃণমূল হেরে বসে আছে, মমতার কথার পাত্তা দেবেন না। মমতার চোর, মমতার চুরিগুলোকে মনে রাখুন। চাকরি খেয়েছে, মানুষের প্রাণ খেয়েছে, তৃণমূলকে খাচ্ছে। তাই তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূলের বিসর্জন 26-এ প্রয়োজন। এটা লাস্ট সেন্টেন্সটা খুব পাওয়ারফুল। তৃণমূলকে মারছে, তাদেরকেও তো বাঁচাতে হবে যারা তৃণমূল কর্মী। অনিন্দবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে বসাটাকে পিছনে চাইছেন, তাই জন্য আরো টাইম চাইছেন। এত টাইম চাওয়ার কি আছে? যেমনটা তথ্য তুলে ধরছিলেন 2 মাসে 3 মাসের আগেও হয়েছে, বিহারেও হয়েছে, এখনো হচ্ছে। কেন দিল্লি গিয়ে মিথ্যাচার করছেন তৃণমূলের সাংসদরা? বলুন স্যার। আমি একটু
আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে একটা প্রশ্ন করব, না, দয়া আপনি করে উত্তর সেটা দিন, উত্তর স্যার। দিয়ে আমি উত্তর দিতে বসে নেই, আপনি বসে নেই? উত্তর দিন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই ডেটাগুলো কোথা থেকে পেলেন বলুন তো? এই যে 15 লাখ 4 লাখ আপনিও পাবেন স্যার, একটু খোঁজ রাখলেন। না, আপনি কোথা থেকে পেলেন জিজ্ঞাসা করা কি ইলেকশন অপরাধ? কমিশনে যান, আপনি পাবেন। আচ্ছা, ইলেকশন প্রেস কনফারেন্স করে তোমাকে কি প্রেস তোমাকে কি আমি জানি করে পাঠাবে, তোমাকে কি ইলেকশন কমিশন পাঠাবে? এদের গায়ে লাগছে, জিজ্ঞাসা করো, এদের গায়ে লাগছে। আমি কিভাবে পেয়েছি বলি, আচ্ছা কিভাবে পেয়েছি বলি, আমি বলি আপনি প্রশ্ন করেছেন স্যার, আপনি প্রশ্ন করেছেন স্যার। আমি বলছি স্যার, সংবাদ মাধ্যম বলে একটা জিনিস হয় এদেশে। আমি বলছি স্যার, আপনি প্রশ্ন করেছেন। সংবাদ মাধ্যম বলে একটা জিনিস হয়, যেমন আপনারা পলিটিক্যাল পার্টি, আপনাদের কাজ হচ্ছে রাজনীতি করা। এক সেকেন্ড, আপনাদের কাজ হচ্ছে রাজনীতি করা, রাজনীতির খবর বের করা। তেমনি সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ তুলে আনা। আপনি যদি আমাদের নিজস্ব সূত্র থাকে, আমাদের ইলেকশন কমিশনের সোর্স থাকে, আপনাকে আমি এখন জার্নালিজমের এবিসিডি পড়াবো না, আমি টাইম ওয়েস্ট করবো না। আমি কি জার্নালিজমের এবিসিডি পড়াতে বসেছি নাকি? আমি কি জার্নালিজম পড়াবো? তাহলে আমি শুরু থেকে শুরু করি। 5টা ডাব্লিউ একটা এইচ আছে স্যার, জানেন? 5টা ডাব্লিউ একটা এইচ। তোমার মেসেজ এবার বলুন, এবার উত্তর দিন। দল পাঠিয়ে দিয়েছে তোমাকে, এবার উত্তর থাকলে উত্তর দিন। পাঠিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন? আচ্ছা, তথ্য পাঠায় না, উত্তর নিন। আচ্ছা ঠিক আছে, তার মানে কিছু সাংবাদিকদের বলেছে, ঠিক আছে মানলাম। সন্ময়দা একটা কথা বলেছে দেখলেন তো, এসআইআর করেই তৃণমূলকে সরানো যাবে না। বিচক্ষণ লোক তো উনি, বাস্তববাদী। নির্বাচনের পরে তাকে মারধর করছো, আবার এখন তার কথাতেই নামছো। প্লিজ একা করে রিকোয়েস্ট। না, অনিন্দ্যবাবু একদম আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড যান। এই সন্ময়দা যেটা বললেন যে শুধু এসআইআর করে বিজেপি জিততে পারবে না বা তৃণমূলকে হারানো সম্ভব হবে না, উনি বিচক্ষণ লোক, দীর্ঘদিন উনি করেছেন এবং পড়াশোনাটা করেন। দেখুন ব্যাপারটা কি জানেন তো, তৃণমূল কংগ্রেস এসআইআর এর জন্য লড়ছে না, তারা লড়ছে মানুষের অধিকারের জন্য। এসআইআর হলে আমি ভোট পাবো কি পাবো না সেটা দরকার নেই, প্রকৃত যায় ভোটার, সেই ভোটারের জন্য নামটা না বাদ যায়। আমরা সেই ভোটার কাকে ভোট দেবে সেটা তার ব্যাপার। মানুষ যদি আমাদের ভোট দেয়, মনে করেন যে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করেছে দেবেন, যদি মনে করে বিজেপি মেরুকরণের রাজনীতি করে খুব ভালো করেছে তাহলে তাকে দেবেন। আমরা সে ব্যাপারে কিছু যাই না, আমরা শুধু বলতে চাই মানুষের অধিকারটা না হয়। এদের রাগ হচ্ছে কেন আমি বুঝি না। আচ্ছা এবার উত্তর নিয়ে একটা ছোট্ট দাম লাগে 10 সেকেন্ড। আসি রাজস্বী 10 সেকেন্ড আনইন্টারাপ্টেড। ব্যাস আমি প্রত্যেকের কাছে এখনো 3 জন বলেনি। ব্যাস স্যার দ্বিতীয়বার। সন্ময়দাকে যখন পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে হেনস্থা করিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়ে দিয়ে যাতে সে ন্যূনতম টাকা তুলে চাল ডালটা অব্দি না কিনতে পারে তার ব্যবস্থা করেছিল, তখন এদের মনে ছিল। আর আজকে নবনীতা তৃণমূল কংগ্রেস যে এই 2026 সালে যাবে তার মূল কারণ কিন্তু শুধু এসআইআর নয়, তার একটা আরো বড় কারণ হচ্ছে তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। খুব শিগগিরই আপনারা সবাই নিশ্চয়ই জানতে পারবেন। আরে গতকাল নয় দাদা, একটু খবর রাখুন, পড়াশোনা করুন, তথ্য সংগ্রহ করুন, সব জানতে পারবেন। একটু জেনে দেখুন, সব জানতে পারবেন। হেমন্ত মশাই পড়াশোনা করে আসুন। মজুমদারকে কারা হাঙ্গামা করছিল গতকালকে? জ্ঞানেশ কুমারের হাতে নাকি রক্তের দাগ লেগে আছে বলেছেন আজকে অনেক জায়গাতে কথাটা শোনা গেছে। তা জ্ঞানেশ কুমারকে মাটি থেকে খুঁড়ে বের করে নিয়ে আসবে এটাও বলা হয়েছে। তাহলে মাটি থেকে খুঁড়ে বের করতে গেলে আগে তো মাটিতে পুঁততে হবে। একদম সহমত। তো হাতে রক্তের দাগ লেগে আছে, তাহলে যদি হাতে রক্তের দাগ জ্ঞানেশ কুমারের লেগে থাকে তাহলে তৃণমূল গভর্নমেন্টের হাতে, তৃণমূল কংগ্রেসের হাতে না, হাতে পায়ে পিঠে মুখে সর্বত্র রক্তের দাগ লেগে আছে। বহু মানুষের কষ্ট করা রক্তের দাগ লেগে আছে। এই যে রেপ ভিকটিম তাদের রক্তের দাগ লেগে আছে, যারা রাস্তায় বসে কাঁদছে, যারা রাস্তায় কাঁদছে, আপনারা বড় বিএলওরা মারছেন, তারা আপনারা আপনি প্রমাণ করুন না, আপনি প্রমাণ করুন না। বিএলওরা মারা গেছে নির্বাচন কমিশনের জন্য। যদি ইন্ডিয়া থেকে কেউ বেরিয়ে যাবে, এই তো বলছে মারা যেতেই পারেন, বলছে দূর বিএলও। আর কিছু বলার নেই আমার। ঝন্টুদা বলেন প্লিজ, রিকোয়েস্ট। হ্যাঁ একটু বেসিক ডিসেন্সি। সুইসাইড করে নেয় তার দায় তো ইলেকশন কমিশনের না। আমার টপিক আমি ফিরে আসি, মমতা বন্দ্যোপাধ্যায়তে ফিরে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সময় পিছোতে চাইছেন? আমার সময় আপনি একা করে আমার উঠতে হবে, রিকোয়েস্ট। অনিন্দ্য
অনিন্দা প্লিজ এক সেকেন্ড একা করে উনি বলছেন বলেনি রিকোয়েস্ট উনি বলেন একা করে ব্যাস অনিন্দা প্লিজ রিকোয়েস্ট হ্যাঁ বল আপনি শেষ করুন 30 সেকেন্ডস আনইন্টারাপ্টেড প্লিজ অনিন্দা ওনাকে বলতে দিন প্লিজ 30 সেকেন্ডস হ্যাঁ ব্যাস 30 সেকেন্ডস বাংলার মহিলাদের কথা আপনাদের মুখে মানায় না রাখুন তো ভাষায় বাংলার মহিলাদের কথা আপনাদের মুখে মানায় না যারা সুইসাইডকে আর একটা খুনকে ডিফেন্ড করে তাদের মুখে এই সব কথা মানায় বাংলা মহিলাদের কথা আপনি শেষ করুন হ্যাঁ আপনারা ওনারা বাংলা মহিলাদের কথা বলছেন ছি ওনাদের মুখে একটা তেল মুড়ি চানাচুরের বাটির কাছ থেকে না বাংলা আপনার সময় আমি বলবো তো একটা তেল মুড়ি চানাচুরের বাটির কাছ থেকে না বাংলার মহিলাদের কথা শুনবো না শুনুন না যে কথাটা হচ্ছে সেটা সম্পূর্ণ এসআইআর কে নিয়ে হচ্ছে কারণ মারা যাওয়া বা রেপ নিয়ে হচ্ছে না যদি হয় থাকে আমি দুটো সন্ধ্যা নেবো আপনার কাছে বলার জন্য 2 ঘন্টা নিয়ে ডিবেট করতে পারি আমি তোমরা লিখেছো তোমরা খুনি হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে আমি ঝন্টুদার কাছে যাব ঝন্টু বাবু আমার প্রশ্ন হচ্ছে আমি আগেও একবার বলেছিলাম আমাদের দেশে এক সময় প্রয়োজন পড়েছিল অপারেশন সিন্দুর হওয়ার যখন অপারেশন সিন্দুর চলছিল তখন দেশের যারা সেনাবাহিনী তারা সাধারণত যে ডিউটি করে থাকে তার চেয়ে অনেক বেশি করতে হয়েছিল এমনকি কাউকে প্রাণও দিতে হয়েছিল কারণ সেটা দেশের জন্য সেই সময় প্রয়োজন ছিল স্যার এবং সেই সময় আমরা সাংবাদিকরা 3 রাত্রির এই অফিসে থেকে টানা ডিউটি করেছিলাম বাড়ি না গিয়ে স্যার কারণ দেশকে সেই খবরগুলো দেখানোর প্রয়োজন ছিল স্যার কিন্তু এখন করছি না কারণ এখন প্রয়োজন নেই এখন সাধারণ ডিউটি করছি তেমনই যারা বিএলও তাদের এই মুহূর্তে ডিউটিটা করা প্রয়োজন দেশের সাথে তাই তারা করছেন সেই কারণ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রুটিতে ঘি লাগিয়ে সময়টা পিছিয়ে দেওয়ার লজিক দেবেন এটা কতটা অ্যাকসেপ্টেড হতে পারে স্যার বলুন আনইন্টারাপ্টেড 80,000-এর উপরে বিএলও কাজ করছে তার আমি যদি সংখ্যাতত্ত্ব ধরি যে গুটি কয়েক বিএলও এবং বিএলও সে যে তৃণমূলের শিক্ষক নেতা অধ্যাপক নেতারা ধর্ণা দিচ্ছিলেন যদি আমি হিসাব করছিলাম 0.002%-এরও নয় আমাকে বলতে দিন না আমি তো কারো ব্যাপারে কথা বলি না আমি কারো ব্যাপারে কথা বলছি না তো প্রশ্নটা কি আমাকে বলতে দিন না আমি কি কারো ব্যাপারে কথা বলছি সারা রাজ্যে গণতন্ত্র মেরে ফেলেছেন স্টুডিও তো মারছেন বলতে দিন আমাকে আমি কি কথা বলেছি আপনার ব্যাপারে চুপচাপ বসেছিলাম এবার 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের পরিষ্কার লেখা আছে জনগণ নির্বাচনের মতন মৌলিক অধিকারকে রক্ষা করতে এই অফিসাররা আমরা এখানে অনেকেই আছি দিনের পর দিন প্রিসাইডিং অফিসারের কাজ করেছি জীবন হাতে নিয়ে স্বেচ্ছায় এগুলো হচ্ছে দেশের প্রতি ডেডিকেশন ওর যে মূল্য দিয়ে এগুলো মাপা যায় না 0.002% বিএলও যারা বিভিন্ন প্ররোচনায় ভয়ে ভীতিতে শাসক দলের নেতাদের এবং মুখ্যমন্ত্রীর ভীতিতে যারা প্যানিক হয়ে একটা ভুল পথ নিচ্ছে বা তাদেরকে দেখানো হচ্ছে ফলস আমি বলছি সেটা পুরো চিত্রে একটা সামান্য ব্যতিক্রম ভারতবর্ষে আইনে ভারতবাসীদের স্বাধীনতা সংগ্রামকে প্রশ্ন করতে পারবে না আমরা এই সেম প্রশ্নটা করেছিলাম আর কজন মারা গেল অনিন্দা বাবুর মতো আপনারা খুশি হবেন সেম প্রশ্ন প্লিজ একটু বলতে দিন অনিন্দা বাবু একটা মিনিমাম ভদ্রতা মেইনটেইন এক মিনিট ওই পানিয়াটির মেটার মতো তো আমাদের এখানে শেষ করতে হচ্ছে আমার সময় শেষ ব্যাস সময় শেষ আমাকে এখানে শেষ করতে হচ্ছে এই বলে শেষ করতে হচ্ছে স্যার আর সময় নেই আমাকে এই বলে শেষ করতে হচ্ছে স্যার যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর সময় চাইছেন তার সাংসদরা দিল্লি গিয়ে মিথ্যাচার করছেন ভুল তথ্য তুলে ধরছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকারের দেওয়া নাম যে বিএলওরা কাজ করছেন তারা 88% ডিজিটাইজেশন করে দিয়েছেন প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে মিথ্যে কথা বলছেন নিজেকে না জনগণকে আসলে আরও 3 বছর চেয়ারটা ধরে রাখার চেষ্টায় এসআইআর পিছিয়ে দেওয়ার অনুরোধ এবং অনুপ্রেরণা যেটা সাধারণত মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন বারবার বিভিন্ন ক্ষেত্রে এই অনুপ্রেরণা কি আদৌ কাজে দেবে না 26-এ পরিবর্তন হবে এই রাজ্যে সেই দিকে নজর থাকবে বড় ব্রেকিং নিউজ নিয়ে ফিরছে দেখতে থাকুন রিপাবলিক বাংলা ব্রেকিং নিউজ মমতার ডাকা লোকায়ুক্ত বৈঠকে যাবেন না শুভেন্দু আগামী
1 ডিসেম্বর লোকায়ুক্ত বৈঠক, সেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন না, আমন্ত্রণ জানানো সত্ত্বেও নবান্নে বৈঠকে যাবেন না বিরোধী দলনেতা। এই মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলা যায় না বলছেন শুভেন্দু অধিকারী। 3-4 মাস পর মমতা থাকবেন না, বিজেপি আসলে প্রতিটি ক্যাগ রিপোর্ট জমা দেব জানালেন শুভেন্দু অধিকারী। ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা লোকায়ুক্ত বৈঠকে যাবেন না শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শুনবো। হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন। এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। 3-4 মাস পরে উনি থাকবেন না, তখন বিজেপি আসবে। লোকায়ুক্তের রিপোর্ট, গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে, ডিসকাশন হবে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।